আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বিরোধী দলীয় নেতা কেন্দ্রীয় শহীদ মিনারে, স্মৃতির মিনারে সাধারণ মানুষের ঢল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বিশ্বের সব ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। মহান শহীদদের আত্মার শান্তি কামনা, সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের তাগিদ। ২ মাস পর দিল্লিতে আবারও বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম চালু। নতুন সরকার দায়িত্ব নেয়ার ৩ দিনের মাথায় ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পদক্ষেপ। এবং বিপুল ঋণ মাথায় নিয়ে গতানুগতিক বাজেট করবে না বিএনপি, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে বাজার স্থিতিশীল রাখার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর এই প্রথম শহীদদের জন্য আনুষ্ঠানিকভাবে দোয়া করা হয়। প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ২১শে ফেব্রুয়ারি পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভাষার জন্য জীবন দেয়া বাঙালি জাতির এক অহংকারের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক ভাষা সৈনিক। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ২১-এর প্রথম প্রহরেই ফুলের শ্রদ্ধায় জাতি স্মরণ করে ভাষা শহীদদের। রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় ৫২ ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রী পরিষদের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আরও একবার ফুল দেন তারেক রহমান। পরে জিয়া পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ৩ বাহিনীর শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাথে ছিলেন ১১ দলীয় জোটের নেতারা। প্রধানমন্ত্রী শহীদ মিনার এলাকা ত্যাগ করার পর বাংলাদেশে কর্মরত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনীতিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের শহীদ মিনারে ঢল নামে। সময় যত গড়িয়েছে খালি পায়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজারো মানুষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এর আগে বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে এক বাণী দিয়েছেন তিনি। ২১শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনের অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বার সহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। তিনি জানান, মাতৃভাষার মর্যাদা রক্ষার ওই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে মজবুত ও সুদৃঢ়।
একুশের এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, তাই সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারেরও তাগিদ দেন তিনি। 2 মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে আবারও ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার দেশটির নাগরিকদের জন্য এই সেবা উন্মুক্ত করা হয়। বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব নেয়ার মাত্র 3 দিনের মাথায় 2 দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে এই অগ্রগতি ঘটল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসের ঘোষণার পরই এই পদক্ষেপ নিল ঢাকা। এর আগে বৃহস্পতিবার অনিরুদ্ধ জানান, ভারতও শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে। শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি আগামী বছর থেকে নেওয়া হবে না বলে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে মোহাম্মদপুর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ চত্বরকে শহীদ ফারহান সরণি ঘোষণা দিয়ে একথা বলেন তিনি। এর আগে এটি নানক সরণি নামে পরিচিত ছিল। তিনি বলেন, পুনর্ভর্তি ফি বাতিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন যাতে না বাড়ে সেজন্য সবার সাথে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও খোলা রেখেছে তাদের বিষয়ে আগামী রোববার মন্ত্রণালয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে আমরা এই জায়গাটা নতুন করে নামকরণ করলাম সবার ভালোবাসা, যার স্মৃতিচারণও আজকে আমরা করছি, শহীদ ফারহান ফায়াজ। এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া, সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করলাম। বিপুল ঋণ মাথা নিয়ে বিএনপি গতানুগতিক বাজেট করবে না, স্পষ্ট জানিয়ে দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের একথা বলেন তিনি। অন্যদিকে বাণিজ্য, শিল্প এবং মৎস্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানালেন, পর্যাপ্ত পণ্য মজুত রয়েছে, তাই রমজানে বাজার স্থিতিশীল থাকবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, আগের বিপুল ঋণের দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে, তাই বিএনপি গতানুগতিক বাজেট করবে না। অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় আছে এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি, এগুলো আবার আমি নতুন করে বলতে চাই না। আশা করি একটি বড় ধরনের আমাদের আমরা ডিরেগুলেশন, লিবারালাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই, অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই হবে মূল উদ্দেশ্য। আমির খসরু বলেন, অর্থনীতিতে সকলে অবদান রাখতে পারে, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছতে পারে এমন সুযোগ সৃষ্টি করা হবে। চট্টগ্রাম মহানগরীর কাট্টলীর নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দর ঘিরে কোনো পণ্যের দাম না বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এখানে অনেক কিছুর পিছনে দাম বাড়ার পেছনে অনেক কারণ আছে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে কাজগুলো চলছে, পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলো বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার কারণে এগুলোর দাম বাড়ছে, এগুলোর কস্ট বাড়ছে, এই কস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সুতরাং আমরা অনেকগুলো সমাধান দিতে পেরেছি, অনেকগুলো আমাদের কয়েকদিন সময় লাগবে। অন্যদিকে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন, যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে, আমাদের রিয়াকশন টাইমটা ছিল না, মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নেই। মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হলো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো ও বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মুখে, সেই প্রভাব কাটিয়ে দ্রুতই বাণিজ্যের ভিত শক্তিশালী করা হবে বলেও আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে বিএনপি সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব পরিকল্পনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বাড়াতে হবে রাজস্ব আয়। সে সঙ্গে উন্নয়নের নামে ঋণের ফাঁদে পা না দিতেও নতুন সরকারের প্রতি পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে নানান চড়াই উতরাই পেরিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ার প্রত্যাশা বিএনপি সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সংকট মোকাবেলায় হবে বর্তমান সরকারের নতুন চ্যালেঞ্জ। ব্যয় সংকোচন ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় নির্ধারণ ও পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের রাজস্ব ব্যয় যেটা, সেটার সমান হলো আমাদের রাজস্ব আয়। আমাদের এখানে কোনো উদ্বৃত্ত নাই। পুরো উন্নয়ন কর্মসূচি হলো ঋণ নির্ভর, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। এই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের রাজস্ব আয় বাড়াতে পারি, সেখানে প্রযুক্তি, প্রশিক্ষণ, আমাদের যে সংস্কার যেগুলো নাকি অন্তর্বর্তীকালীন সরকারও শুরু করেছিলেন, সেগুলোকে আমাদের বেগবান করতে হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগে আস্থা ফেরাতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যে রিজার্ভ আমরা বলছি আমাদের কাছে আছে, এটা কিন্তু মেনটেন করে যেতে হবে। মেনটেনেবল রিজার্ভ, বাড়তি টাকা আমাদের কাছে নেই। কিন্তু আপনি যদি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, অনেক কিছুই করবার আছে। আর এই সব কিছু করতে গেলে ওই সরকারের সবচেয়ে বড় বন্ধু হতে হবে ব্যবসায়ী। 300টার মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 50টার অধিক স্পিনিং বন্ধ হয়ে গেছে। এখন আপনি হাতে দুটো অপশন, আপনি কি নতুন করে ফ্যাক্টরি করবেন, কর্মসংস্থান করবেন, নাকি এগুলোকে উজ্জীবিত করবেন। কিন্তু উজ্জীবিত করতে গেলে আমি মনে করি এটা একটা সহজ পদ্ধতি, এবং সেখানে আপনাকে একটা প্যাকেজ নিয়ে আসতে হবে, যে প্যাকেজটা বাস্তবমুখী হবে এবং মিল কারখানাগুলো টেকে যাবে, কর্মসংস্থান হবে। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশে ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। কমেছে রাজস্ব আয়, বেড়েছে মূল্যস্ফীতি, যা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে, সে ব্যাপারে ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর চকবাজারে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে দেখা করে এই মন্তব্য করেন তিনি। বলেন, সম্প্রতি ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগ বিতণ্ডা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবার সহযোগিতা চান তিনি। এদিকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাগ বিতণ্ডার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। আপনার ব্যবসায়ী নেতৃবৃন্দেরই কাজ হবে ওই ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করা, যে কাজের জন্য উনি আসছেন সেই কাজে সহযোগিতা করা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখা। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে এবং খাদ্যে কোনোরূপ যেন ভেজাল বা কোনো কিছু না দেওয়া হয়, সেদিকে দৃষ্টি রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছে। আগামী 3 বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া 59 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় শুরা কমিটি এবং 88 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে 4 জন নায়েবে আমির এবং 7 জনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা সহ সারা দেশকে 14টি অঞ্চলে ভাগ করে সাংগঠনিক কাজ ত্বরান্বিত করতে অঞ্চল পরিচালক পদও গঠিত হয়েছে। এই কমিটির মেয়াদ শেষ হবে 2028 সালে। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, জরুরি অবস্থার দোহাই দিয়ে এককভাবে ওই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। বলেছে, এতে করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন তিনি।
এক্ষেত্রে ট্রাম্পকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে 6-3 ব্যবধানে এমন ঐতিহাসিক রায় এলো। তবে উচ্চ আদালত এখনো পর্যন্ত সংগৃহীত $130 বিলিয়ন বেশি শুল্কের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে সর্বোচ্চ আদালতের এই রায়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট। এবার খেলার খবর। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ব্যাংককে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 110 রান সংগ্রহ করে লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক ফাহিমা খাতুন দলের পক্ষে সর্বোচ্চ 40 রান করে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে দলীয় 8 রানে প্রথম উইকেট হারানোর পরই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত পাকিস্তান 56 রানে অল আউট হলে 54 রানের জয় পায় বাংলাদেশ। টাইগার্সদের হয়ে সঞ্জিদ আক্তার 3টি ও ফাহিমা খাতুন 2টি উইকেট তুলে নেন। টুর্নামেন্টের ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশের নারীরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বিরোধী দলীয় নেতাও কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মৃতির মিনারে সাধারণ মানুষের ঢল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বিশ্বের সব ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। মহান শহীদদের আত্মার শান্তি কামনা। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের তাগিদ। 2 মাস পর দিল্লিতে আবারও বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম চালু। নতুন সরকার দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পদক্ষেপ। এবং বিপুল ঋণ মাথায় নিয়ে গতানুগতিক বাজেট করবে না বিএনপি, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে বাজারে স্থিতিশীল রাখার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।